লক্ষ্য করবে শান্তা নামে একটি মেয়ে সঞ্চয় করার জন্য ব্যাংকে একটি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছে। সে অ্যাকাউন্ট খুলতে প্রারম্ভিকভাবে সে 100 টাকা জমা দেয়। তারপর সে প্রতি মাসে 200 টাকা করে সঞ্চয় করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লক্ষ্য করি শান্তা প্রারম্ভিকভাবে জমা দেয় 100 টাকা। তারপর প্রতি মাসে সে 200 টাকা করে সঞ্চয় করে। তাহলে প্রথমবার সে 200 টাকা জমা দেওয়ার পর তার অ্যাকাউন্টে মোট জমা হবে 300 টাকা। প্রতি মাসে সে 200 টাকা করে জমা দেয়। পরবর্তী মাসে সে আরও 200 টাকা জমা দিল। তাহলে তার অ্যাকাউন্টে মোট জমা হবে 500 টাকা। পরবর্তী মাসে সে আরও 200 টাকা জমা দিল। তাহলে তার অ্যাকাউন্টে মোট জমা হবে 700 টাকা। প্রিয় শিক্ষার্থী, প্রাথমিকভাবে শান্তা 100 টাকা জমা দেয়। এটিকে বলা হয় প্রারম্ভিক জমা। এবং প্রতি মাসে সে 200 টাকা করে জমা দেয়। এটিকে ব্যাংকের ভাষায় সেটিকে বলা হয় কিস্তি। তাহলে আমরা বুঝতে পারলাম কিস্তি কি, প্রারম্ভিক জমা কি। এখন আমরা 72 পৃষ্ঠায় একটি বক্সের কাজ আছে, সেই কাজটি আমরা পূরণ করব। কাজটিতে বলা হয়েছে প্রথম মাসে শান্তার মোট জমা কত, দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে, তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে। তাহলে আমরা বক্সে লিখে নিতে পারি। 1 নম্বর, প্রথম মাসে শান্তার মোট জমা 300 টাকা। 2 নম্বর উত্তর, দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে। আমরা লিখতে পারি দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা হবে 500 টাকা। 3 নম্বর উত্তর হবে তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে। আমরা লিখতে পারি তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা হবে 700 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা বক্সটি পূর্ণ করলাম। এখন আমরা 73 পৃষ্ঠার একক কাজটি আমরা করব। এখানে বলা হয়েছে শান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করলো। তুমি শান্তার 1 বছরে মোট জমার হিসাবটা নিচের ছকে পূরণ করো। আমরা এখন ছক 4.1 সেটি লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, শান্তা তার নোটবুকে কীভাবে ছকটি পূরণ করেছে আমরা সেটি লক্ষ্য করব এবং আমরা এটিকে পূর্ণ করার চেষ্টা করব। এখানে লক্ষ্য করি ছকে 4টি কলাম রয়েছে: কিস্তির সংখ্যা, পরিমাণ, টাকা, প্রারম্ভিক জমা, ক্রমসঞ্চিত মোট জমা, টাকায়। আমরা লক্ষ্য করি সর্বপ্রথম শান্তা কোনো কিস্তি প্রদান করেনি, তাহলে কিস্তির সংখ্যা 0। যেহেতু কিস্তি প্রদান করেনি তাহলে টাকার পরিমাণ 0 আসবে। প্রারম্ভিক জমা, সর্বপ্রথম সে 100 টাকা জমা দিয়েছিল, আমরা সেখানে 100 টাকা লিখব।
ক্রমসঞ্চিত মোট জমা অর্থাৎ তার অ্যাকাউন্টে জমা হয়েছে 100 টাকা। সে যখন প্রথম কিস্তি দিয়েছে তাহলে কিস্তির সংখ্যা 1, প্রথম কিস্তি সে 200 টাকা দেয়, সে 200 টাকা করে কিস্তি প্রদান করে। প্রথম কিস্তি দেওয়ার সময় আর কোনো টাকা জমা দেয়নি প্রারম্ভিক, তাহলে এখানে খালিঘর। ক্রমসঞ্চিত মোট জমা তার অ্যাকাউন্টে মোট জমা হবে, পূর্বের ছিল 100 টাকা, কিস্তি দেয় 200 টাকা, তাহলে মোট জমা হচ্ছে 200 যোগ 100 সমান 300 টাকা। দ্বিতীয় কিস্তি যখন প্রদান করে 200 টাকা সে প্রদান করে, প্রারম্ভিকভাবে আর জমা নেই, তাহলে মোট জমা হবে পূর্বে 300 টাকা, এখন 200 টাকা, মোট হচ্ছে 500 টাকা। সে যখন 3 নম্বর কিস্তি প্রদান করে আরও 200 টাকা, প্রারম্ভিকভাবে আর জমা হয়নি, তার মোট জমা হবে পূর্বের 500 টাকা, কিস্তি প্রদান করেছে 200 টাকা, মোট 700 টাকা। সে যখন 4 নম্বর কিস্তি প্রদান করে আরও 200 টাকা, প্রারম্ভিকভাবে জমা হয়নি, তাহলে মোট জমা হবে পূর্বের 700 টাকা, এখন আরও 200 টাকা যোগ হবে, তাহলে হবে 900 টাকা। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা 5 নম্বর কিস্তি, 6 নম্বর কিস্তি, 7 নম্বর কিস্তি, 8 নম্বর কিস্তি, 9 নম্বর কিস্তি, 10 নম্বর কিস্তি, 11 নম্বর কিস্তি, 12 নম্বর কিস্তি, এই সকল কিস্তিতে মোট ক্রমসঞ্চিত জমার পরিমাণ আমরা এভাবে নির্ণয় করতে পারি। এই শিক্ষার্থী, 73 পৃষ্ঠার কাজের উপর ভিত্তি করে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবেন। যে পারফরম্যান্সের উপর ভিত্তি করে তোমাকে মূল্যায়ন করবে সেই পারফরম্যান্সটি হচ্ছে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করা। প্রাক্কলন হচ্ছে বাজেট বা তথ্য প্রণয়ন করা এবং সেই তথ্যের ভিত্তিতে গণনা করা। এই প্রাক্কলন ও গণনার দক্ষতা এর ব্যবহারের উপর ভিত্তি করে তোমাকে মূল্যায়ন করা হবে। তুমি যদি প্রাক্কলন ও গণনার দক্ষতার চেষ্টা করো বা পরিকল্পনা করো, আমাদের 4.1 ছকটি পূরণ করার চেষ্টা করলে বা পূরণ করার পরিকল্পনা করলে এবং গণনার দক্ষতার পরিকল্পনা করলে আমরা চতুর্ভুজ পাব। আর যদি আমরা সম্পূর্ণরূপে প্রাক্কলন ও গণনার দক্ষতার ব্যবহার করতে পারি, অর্থাৎ ছকটি পূরণ করতে পারি এবং গণনা সঠিক করে সেটি করতে পারি, তাহলে আমরা বৃত্ত পাব। অর্থাৎ প্রাক্কলন ও গণনার দক্ষতার সম্পূর্ণ ব্যবহার যদি আমরা করতে পারি, ছকটি পূরণ করতে পারি সম্পূর্ণভাবে, তাহলে আমরা বৃত্ত পাব। এবং যদি আমরা যৌক্তিক উপস্থাপন করতে পারি, দক্ষতার ব্যবহার করা প্লাস যৌক্তিক উপস্থাপন করতে পারি, যৌক্তিক ব্যাখ্যা বা উপস্থাপন করতে পারি, তাহলে আমরা ত্রিভুজ পাব। এই 3টি বিষয় মাথায় রেখে তোমাদের 73 পৃষ্ঠার কাজটি করতে হবে।